ঠিক আছে, সবাইকে স্বাগতম। বরাবরের মতোই আজকে আমরা টেস্টিং 1 এ যে লেকচারটা পড়বো সেটা একটু আমরা দেখি। সবাই সম্ভবত দেখতে পাচ্ছি যে ফাইননেস এন্ড ম্যাচুরিটি অফ দ্য কটন। সেদিন গত ক্লাসে আমরা ফাইননেস এবং ম্যাচুরিটি সম্পর্কে অল্প কিছু কথা বলেছিলাম। তো সেটারই আজকে বিস্তারিত আমরা একটু দেখব। চলো শুরু করা যাক। তার আগে একটু দেখে নিই ওয়েটিং রুমে কারা আছে। ওকে, সবার মাইক্রোফোন গুলো মিউট করে নাও নিজে নিজেই। লেটস স্টার্ট। স্যার বলে স্যার ফেলো। গুগল ক্লাসরুমে কি অ্যাটেন্ডেন্সের আপনি এটা অ্যাটেন্ডেন্সটা এখনো দিয়েছেন? দেইনি, ওটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা এটা একসময় ফিল আপ করে দিও, ঠিক আছে? ওকে, ক্লাস দেখুন শেষে তো দিয়ে দিচ্ছি আমি। ওকে, ফাইবার ফাইননেস। সো স্টার্ট স্যার এখন। অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্সটা এখনো দিতে পারিনি কারণ আমার অ্যাসাইনমেন্টটা কাজ করছে না। ওটার কি সেটিংস ঠিক করে আমি পরে দিয়ে দিচ্ছি, তোমরা পরে ফিল আপ করে দিও। আগে ক্লাসটা শেষ করি, ঠিক আছে? ওকে, নাও হোয়াট ইজ ফাইবার ফাইননেস, সেটা যদি আমরা একটু জানার চেষ্টা করি যে ফাইবার ফাইননেসটা কাকে বলা হচ্ছে। সেদিন আমরা আলোচনা করেছিলাম অ্যাবাউট দ্য ফাইবার ফাইননেস, যে ফাইবার ফাইননেস ক্যান বি ডিফাইন ইন আ মাইক্রোনিয়ার। দেখো, ফাইবার ফাইননেস ক্যান বি ডিফাইন ইন মাইক্রোনিয়ার। মাইক্রোনিয়ার ভ্যালুতে প্রকাশ করছি আমরা কি? মাইক্রোগ্রাম পার ইঞ্চ। মাইক্রোগ্রাম পার ইঞ্চ হুইচ মেজার ইউনিট মাস per unit length and access to the linear density. Okay, so fiber fineness determine how many fiber are present in a cross section of a yarn and given the thickness. দেখো, মাইক্রোগ্রাম পার ইঞ্চ মানে কি? কত ইঞ্চিতে কত গ্রাম হচ্ছে, তাই না? তাহলে আমার যত বেশি লম্বা হবে, গ্রাম যত কম হবে, সেই ইয়ানটা তত, সেই ফাইবারটা তত চিকন হবে। তো ফাইবার ফাইননেস বলতে মূলত বোঝাচ্ছে কোনো একটা ফাইবার কতখানি চিকন, ঠিক আছে? সেটাকে আমরা বুঝতে পারতেছি বা সেটাকে বোঝাচ্ছে। সো এটাকে এর জন্য আমরা বলতেছি যে মাইক্রোগ্রাম পার ইঞ্চ, এবং সেটাকে আমরা মাইক্রোনিয়ার ভ্যালু বলছি। তাহলে যার মাইক্রোনিয়ার ভ্যালু যত কম, সেটা তত বেশি কি বলবো, চিকন। সো ফাইবার ফাইননেস ডিটারমাইন হাউ মেনি ফাইবারস। এখন এই ফাইবার গুলো কি করছে? অনেকগুলো ফাইবার মিলে একটা ইয়ার্ন তৈরি করছে। সো ফাইবার ফাইননেস ডিটারমাইন হাউ মেনি ফাইবারস আর প্রেজেন্ট ইন দ্য ক্রস সেকশন of a yarn of a given thickness. So fineness is generally expressed as a gravimetric fineness or linear density or time constant etc. So micronear value যদি আমরা বলি, যেটাকে প্রকাশ করা হয় ফাইননেস এর জন্য, যে ওয়েট ইন মাইক্রোগ্রাম, মাইক্রোগ্রামে কত ওজন আছে, এবং লেন্থ ইন ইঞ্চিতে। তো মনে করো আমার একটা সুতা 10 ইঞ্চি, এখানে হলো 10 গ্রাম। আরেকটা সুতা হচ্ছে 10 ইঞ্চি 20 গ্রাম। কোন সুতাটা পাতলা বা কোন ইয়ানটা পাতলা হবে? নিশ্চয়ই এটা, যেটা 10/10, কারণ এখানে তো কত আসছে? মাইক্রোনিয়ার ভ্যালু 1 আসতেছে আমার, তাই না? জি স্যার 10/10 এটাই চিকন স্যার। হ্যাঁ, এটাই চিকন, ঠিক আছে। আনইউজুয়াল কেউ এ সাউন্ড করো না, দরকারি কথা বলো শুধু। ওকে, সো ফাইবার ফাইননেস ইনফ্লুয়েন্স প্রাইমারিলি, কি কি প্রাইমারি ইনফ্লুয়েন্স করছে? স্পিনিং লিমিট, ইয়ার্ন স্ট্রেংথ। কিসে প্রভাবিত করছে কাকে কাকে? বা ফাইবার ফাইননেস ইনফ্লুয়েন্স কি কি? স্পিনিং লিমিট। আমরা স্পিনিং লিমিট কি, অর্থাৎ কত ছোট বড়, যত বড় বড় চিকন চিকন বেশি সুতা ওই ফাইবার হবে, তত সুতা ভালো হবে, বেশি হবে, সেটার উপর ডিপেন্ড করছে। ইয়ার্ন স্ট্রেংথের উপর ডিপেন্ড করছে, হ্যাঁ, যে ইয়ার্ন স্ট্রেংথ কতখানি হবে। ইয়ার্ন ইভেননেস এর উপর ডিপেন্ড করছে, যত শর্ট ফাইবার হবে ইভেননেস তত কমবে। ইয়ার্ন ফুলনেস এর উপর, ড্রেপ এন্ড দ্য ফেব্রিক, হ্যাঁ, তারপর ড্রেপ মানে হচ্ছে যে ফেব্রিকটা কতখানি ভাঁজ করে থাকার প্রবণতা, লাস্টার, হ্যান্ডেল, প্রোডাক্টিভিটি অফ দ্য প্রসেস এটসেট্রা। তো এই বিষয়গুলোকে ডিপেন্ড করছে ফাইবার ফাইননেস। আমরা সবাই চাই যে ফাইন ফাইবার কি হবে? চিকন। ফাইন বলতে ভালো, অবশ্যই চিকন ফাইবার যেটা, সেটাকে বোঝাচ্ছে। ওকে, এরপরে যদি আমরা পরবর্তী স্লাইডে যাই। সো হোয়াই ফাইবার ফাইননেস ইজ সো ইম্পর্টেন্ট। ফাইবার ফাইননেস কেন ইম্পর্টেন্ট? দেখো, it has been known that long fiber fineness plays an important role in determining the quality of the resultant yarn and hence the resultant of the fabric. In general, fiber fineness is important due to the following factors. কি কি সেই ফ্যাক্টরস গুলো affect the stiffness of the fabric? এর কি বলা হচ্ছে? স্টিফনেস, যেটা ভঙ্গুরতা বা শক্ত বলা হচ্ছে। ফাইবার ফাইননেস increases resistance and bending decreases. কি করছে? ফাইবার ফাইননেস increases resistance and bending decreases, the bend যে হওয়ার ক্ষমতা। It means the fabric made from the yarn or finer fabric is less stiff and feel.
অত শক্ত নয়, অর্থাৎ ফ্লেক্সিবল। ইট ইজ ড্রেপস ইজ বেটার। যেগুলো ফাইন ফাইবার থেকে তৈরি করা সেই ফাইবার গুলো কি ফ্লেক্সিবল, সেই ইয়ানগুলি ফ্লেক্সিবল। ওকে, নাও affects the torsional rigidity of the yarn. Torsional rigidity যদি আমরা বলি, যে টরশন, যেটা ঘর্ষণ বা টুইস্ট দেওয়ার ফলে, torsional rigidity means the ability of the twist, হ্যাঁ, as a fiber fineness increases, torsional চলো rigidity আমি of the yarn বাগানে যাচ্ছি, আমার তোমার নেট পায় না বাগান reduce বাসার ভিতরে। proportionally. সরি, আমি বাগানে সবাইকে যাচ্ছি, মিউট করে দিচ্ছি, হ্যাঁ। হয় না? হ্যাঁ। ওকে, সো দিস ইজ দ্য টরশনাল রিজিডিটি, অর্থাৎ টরশনাল রিজিডিটিকে এফআই প্রভাবিত করছে কিভাবে, যে টুইস্ট যদি টুইস্ট দেওয়ার ক্ষমতাকে বা টুইস্ট করার ক্ষমতাকে আমরা টরশনাল রিজিডিটি বলছি। তো এই টরশনাল রিজিডিটি যদি আমরা একটু দেখি, যে টরশনাল রিজিডিটি যদি ফাইবার গুলো ফাইন হয়, যত বেশি ফাইন হবে তত বেশি আমার টুইস্টটা ভালো হবে এবং রিজিডিটিটা ভালো হবে। সো দ্য ফাইবার ক্যান বি টুইস্টেড ইন ডিউরিং স্পিনিং অপারেশন, অলসো দ্য ফাইবার উইল বি লেস শার্লিং এন্ড ক্রিং ফরমেশন, এই যে কুচকে যাওয়া, ভাঁজ পড়া, এই ধরনের সমস্যা সৃষ্টি করবে না। সো ফাইবার ফাইন হওয়াটা কিন্তু আমাদের জরুরি। আমরা যদি নেক্সট স্লাইডে দেখি, যে নেক্সট স্লাইডে কি রিফ্লেকশন অফ দ্য লাইট, হ্যাঁ, আমাদের লাইটের যে রিফ্লেকশনটা যদি ফাইন ফাইবার হয়ে থাকে সেই ক্ষেত্রে লাইটের রিফ্লেকশনটা বেশি হবে, কারণ তার সারফেসটা মসৃণ হবে। যে ফাইন ফাইবার অলসো ডিটারমাইন দ্য লাস্টার অফ দ্য ফেব্রিক because of there are so many numbers as a per unit area, and they produce a soft sheen, and this is different the hard glitter produce and coarser fiber. দেখো, যত যত শর্ট ফাইবার বা যত মোটা চিকন মোটা ফাইবার হবে সেই ক্ষেত্রে কিন্তু সারফেসটা তত ক্লিন হবে না, তার ফলে রিফ্লেকশন অফ লাইটটা কিন্তু হতে হবে না। সো ফাইনের ফাইবারের ক্ষেত্রে রিফ্লেকশন অফ লাইটটা বেশি হয়। অ্যাবজর্পশন অফ ডাই বলা হচ্ছে the amount of dye absorbed depends on the amount of surface area accessible for the dye given to volume of the fiber, কতখানি ডাই ঢোকার জন্য জায়গা রয়েছে। ইন ফাইনার ফাইবার thus a fine dates আর কুইকলি extrusion dies than coarser fiber। তাহলে কি ফাইনার ফাইবারের ভিতরে আগে অনেক মোটা ফাইবারের থেকে ফাইনার ফাইবারে অনেক বেশি ডাই ঢুকতে পারে, সরি, তাড়াতাড়ি কুইকলি ঢুকতে পারে। ইজি স্পিনিং প্রসেস বলা হচ্ছে ফাইনার ফাইবার লিডস টু মোর ফাইবার কোহেশন বিকজ দ্য নাম্বার অফ সারফেসেস আর মোর, সো কোহেশন ডিউ টু দ্য ফ্রিকশন ইজ হায়ার। কোহেশন অর্থাৎ একটা ফাইবার আরেকটা ফাইবারের সাথে লেগে থাকার যে ক্ষমতা সেটাকে আমরা কোহেশন বলছি। আর এই ফাইবারের ক্ষেত্রে যখন ফাইনেস বেশি হবে তখন আমাদের এই ফোর্সটা বেশি হবে, যার কারণে আমরা সহজেই ফাইবারকে স্পিনিং করতে পারবো। ওকে, ওকে, নেক্সট স্লাইডে যদি আমরা দেখি, যে ইউনিফর্মিটি রেশিও, ইউনিফর্মিটি অফ ইয়ার্ন এন্ড হ্যাজ ইউনিফর্মিটি অফ দ্য রেশিও। ইউনিফর্মিটি শব্দটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে সবকিছু ইউনিফর্ম হবে, সেটাকে আমরা ইউনিফর্মিটি রেশিও বলছি। যে ইউনিফর্মিটি অফ দ্য ইয়ার্ন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ ফাইবার ইন দ্য ক্রস সেকশন, অর্থাৎ প্রপোর্শনাল, যত বেশি নাম্বার অফ ফাইবার ক্রস সেকশনে থাকবে তত বেশি প্রপোর্শনাল হবে, ডিরেকশন ইউনিফর্ম হবে। সো হ্যান্স দ্য ফাইবার, কি বলা হচ্ছে যে অফ দ্য ফাইবার মোর ইউনিফর্ম দ্য ইয়ার্ন, হোয়েন দ্য ইয়ার্ন ইজ ইউনিফর্ম ইজ লিডস টু দ্য desired properties as better tangential strength, extensible and luster, and it is also breaks the spinning. কেউ কিছু বলবে? Spinning and weaving. So জি স্যার, অ্যাটেন্ডেন্স শিটটা পাইতেছি না স্যার। আরে ভাই, বললাম তো অ্যাটেন্ডেন্স শিটটা পরে দিব, এই মুহূর্তে সমস্যা সেজন্য পরে দিব। সো নাও ক্লাস করো। আচ্ছা, ওকে স্যার। মাইক্রোফোন মিউট করো। ওকে, সো দিস ইজ দ্য ইউনিফর্মিটি রেশিও। সো এই যে বিষয়গুলো আমরা একটু আগে পরবর্তী এবং আগের স্লাইডে দেখলাম, এই বিষয়গুলো কি করতেছে, আমাদের ইউনিফর্মিটিকে হাম্পার করছে, আমাদের যে ফাইননেস সেটার ইম্পর্টেন্সটাকে বেয়ার করছে, যে স্টিফনেস, তারপর রিজিডিটি, তারপর রিফ্লেকশন অফ লাইট, অ্যাবজর্পশন অফ ডাইস, স্পিনিং প্রসেস, ইউনিফর্মিটি, সবকিছুই কিন্তু ফাইবার ফাইননেস লিড করছে। সো নাও অ্যাবাউট দ্য মাইক্রোনেয়ার। হোয়াট ইজ মাইক্রোনেয়ার? মাইক্রোনেয়ারের কথাটা আমরা প্রথমেই পড়েছি, যে কমন মেজারমেন্ট is a common measurement used as a আমরা যদি দেখি যে common use as a reflection of the fiber, কি বলা হচ্ছে যে fineness and maturity, and originally a developed estimated the fiber fineness in terms of the micrograms per cotton and the value not significantly on the in value of, so আমরা যদি সহজ কথায় বাংলা কথায় বলি, মাইক্রোনিয়ার ভ্যালুটা হচ্ছে ফাইবার ফাইননেস প্রকাশ করার একটা একক, যেটা বলছে কিনা যে কতটুকু লেন্থে কতটুকু ওজন আছে সেটাকে প্রকাশ করছে, সেটাকে আমরা মাইক্রোনিয়ার ভ্যালু বলছি। যেমন এই মাইক্রোনিয়ার ভ্যালুর উপর বেস করে এখানে আমরা ফাইবার ক্যাটাগরি করতে পারি, যেমন আপ টু 3.1 ভেরি ফাইন, 3 থেকে 3.1 ফাইন, এটা হচ্ছে মাইক্রোগ্রাম পার ইঞ্চ, 5.9
অ্যাবভ 6 অর্থাৎ কোর্স, অর্থাৎ একই লেন্থে 5 মিটার লেন্থ সবগুলার 5 মিটার লেন্থ, কিন্তু কোনোটার ওজন 2, কোনোটার ওজন 3, কোনোটার ওজন 4, কোনোটার ওজন 5, তাহলে কি লেন্থ ঠিকই আছে, ওজন বাড়তেছে, তার মানে কি সেই ইয়ার্নটা মোটা বেশি। সো দিস অ্যাকর্ডিং টু দ্য মাইক্রোনিয়ার ভ্যালু মিনস লেন্থ, ওজন পার লেন্থের ক্ষেত্রে প্রকাশ করা হচ্ছে, সেটাকে মাইক্রোনিয়ার ভ্যালু বলছি, যে আমরা কি করছি ফাইবার ফাইনেসটাকে প্রকাশ করছি। ওকে, মেজারমেন্ট অফ দ্য ফাইবার ফাইনেস মেজার করতে গেলে আমাদের যে বিষয়গুলো জানা দরকার সেটা হচ্ছে অনেকগুলো মেথড রয়েছে, গ্রাভোমেট্রিক মেথড, অপটিক্যাল মেথড, এয়ার ফ্লো মেথড, তারপরে কি হচ্ছে তারিকুল কিছু বলতে চাও? ইউনিডাইমেনশনাল মেথড, বাইডাইমেনশনাল মেথড, ভাইব্রেটিং স্ট্রেটিং মেথড এক্সেট্রা। সো এগুলোর ভিতরে আমরা একটু দেখবো আমাদের যে কোটা জানা সম্ভব। ফার্স্ট অফ অল আমরা দেখি যে এয়ার ফ্লো মেথড প্রিন্সিপালটা আমরা একটু জানি। এয়ার ফ্লো মানে কি, বাতাস প্রবাহিত করবে, তাহলে সেটা কিভাবে হবে? সো ইন দিস মেথড ফাইবার ফাইনেস ইজ মেজার্ড বাই এয়ার ফ্লো। এয়ার ফ্লোর মাধ্যমে মেজার করা হয়। ইফ এ লার্জ অ্যামাউন্ট অফ এয়ার ইজ ব্লোন, দ্য ফাইবার উইল কোর্সার, and if a small amount of air is blown, fiber will be fine. The method based on this principle. বিষয়টা কি, একটা পাইপ রয়েছে, দুটো পাইপ রয়েছে সেম ডায়ামিটারের, তো এখানে কিছু মোটা ফাইবার রয়েছে, এখানে কিছু চিকন ফাইবার রয়েছে। এখন কথা হচ্ছে এর ভিতর দিয়ে সেম পরিমাণ বাতাস প্রবাহিত করব, তাহলে বাইরে কতটুকু বাতাস বেরোবে সেটা হচ্ছে কথা। যে যেটা মোটা ফাইবার সেটা কি অধিকাংশ জায়গাগুলো দখল করবে, যার কারণে সেখান দিয়ে কম বাতাস বেরোবে, কিন্তু যেটা চিকন ফাইনার ফাইবার সেটা কি অধিকাংশ জায়গা ফাঁকা থাকবে এবং সেটা দিয়ে বেশি বাতাস বেরোবে। এটাই হচ্ছে এয়ার ফ্লো মেথডের প্রিন্সিপাল। সো প্রসিডিউরটা আমরা একটু যদি দেখি, যে প্রসিডিউরে স্যাম্পল known is ওয়েট is taken and compressed cylindrical volume and subjected to air current at known pressure. ওকে, সো আমরা পরের স্লাইডে দেখি আমাদের চিত্র সহ কি কি ভাবে আমরা বর্ণনা করতে পারি। ওকে, সো দিস ইজ দ্য বেসিক্স অফ দ্য এয়ার ফ্লো মেথড। সো আমি যে দুটোর কথা বললাম, যে কোর্সার ফাইবারের ক্ষেত্রে কি জায়গাগুলো কম থাকবে, কিন্তু ফাইনার ফাইবারের ক্ষেত্রে কি জায়গাগুলো বেশি থাকবে, যার কারণে সেটা দিয়ে বাতাস বেশি। রেট অফ এয়ার ফ্লো থ্রু দ্য porous plug of the fabric is measured, হ্যাঁ, যে দ্য রেট অফ এয়ার ফ্লো, কতটুকু এয়ার ফ্লো হচ্ছে সেটা আমরা মেজার করব। সো ইফ দ্য এয়ার ব্লোন থ্রু দ্য টু সিলিন্ডার এট দ্য সেম প্রেসার, তার সেম থাকবে, it would be finding that the rate of air flow is less than B. So the difference in the rate of airflow measured in difference in the surface area of the large diameter small diameter fiber, it leads us to consider specific. ওকে, এই ছিল আমাদের মূলনীতি। এখন আমরা যদি একটু ক্যালকুলেশনে চলে যাই, যে কার সারফেস এরিয়াটা কতটুকু, সেটার উপর কিভাবে কাজ করব আমরা। সো একটু আমরা স্পেসিফিক সারফেস এরিয়াটা ক্যালকুলেশন করি, যে কার কতখানি ব্লক করলো, কার কতখানি বাকি থাকলো। সো স্পেসিফিক সারফেস ইজ ডিফাইন্ড এজ দ্য রেশিও অফ সারফেস এরিয়া টু দ্য ভলিউম। সো স্পেসিফিক সারফেস কি সারফেস এরিয়া বাই ভলিউম, এটা আমরা জানি স্পেসিফিক সারফেস এরিয়া। সো ভলিউম অফ দ্য সিলিন্ডার যদি আমরা বের করি, সো ভি ইজ ইকুয়াল টু ক্রস সেকশনাল এরিয়া, তাহলে সিলিন্ডারের ক্রস সেকশনাল এরিয়া, এই ক্রস সেকশনাল এরিয়া বলতে কি বোঝাচ্ছে, তাহলে এ গুণন লেন্থ, এ মানে যেটা আমাদের রেডিয়াস ভিতরের দৈর্ঘ্য, সো পাই ডি স্কয়ার বাই এল, সো এ ইজ ইকুয়াল টু পাই ডি স্কয়ার বাই 2, যেটা আমরা জানি। এখন সো সারফেস সিলিন্ডার আইআরডিএল, সো এখন সারফেসে স্পেসিফিক সারফেসটা যদি আমরা বের করি, যে সারফেস এরিয়া বাই ভলিউম অফ দ্য সিলিন্ডার, সো স্পেসিফিক সারফেস পাই ডিএল বাই, সো ক্যালকুলেশন করে যদি আমরা পাই এটা পাই ডিএল ইনটু 4 বাই পাওয়ার অফ 2 ডিএল। সো দ্য রেশিও ইজ ইকুয়াল টু দ্য রেশিও অফ কি পেরিমিটার ক্রস সেকশন যতখানি আছে এরিয়া অফ দ্য ক্রস সেকশন। সো আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো এর সমানুপাতিক 1 বাই ডি, মানে কি পরিমাণ ফাঁকা আছে সেটা। এখানে তোমরা এই মেশিনটা সেদিনও দেখেছো, ফাইবার ব্যালেন্স বা ইলেকট্রিক ব্যালেন্স। এখানে কি কি থাকছে, একটা কটন চেম্বার, অ্যাডজাস্টমেন্ট, অনার সুই, ফর স্কেল, মাইক্রোনিয়ার ভ্যালু। ভেরি সিম্পল চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এখানে কি আছে, আমাদের এয়ার ফ্লো করব আমরা, এখানে ফাইবার আছে, ফাইবার স্যাম্পল দেওয়া আছে, এটা দিয়ে বাতাস প্রবাহিত করব। এক পাশে আছে ম্যানোমিটার, এক পাশে রয়েছে ফ্লো মিটার। ফ্লো মিটারে কি আছে, ফ্লো মিটারে একটা ওই যে সেদিন দেখাইলাম যে একটা ইয়ে উঠতেছে নামতেছে, কি বলবো সেটাকে, একটা নব, হ্যাঁ, এটা বাতাসের ফলে কতখানি, এটা একটা স্কেল। সো এখানে যখন এই প্রেসার মানোমিটার দিয়ে প্রেসার মাপছি পারদে, যে কতখানি প্রেসার হচ্ছে, যখন এয়ার ফ্লো করতেছি তখন কি হচ্ছে,
বাতাসটা তো আর এদিক দিয়ে বেরোতে পারছে না, বাতাসটা কি হচ্ছে তখন এদিক দিয়ে বেরোচ্ছে, যেহেতু উপর দিয়ে বাতাসটা, তো কি পরিমাণ বাতাস বেরোচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। তো এইটা নবটা কত দূর উঠতেছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এখানে স্কেল মেজারমেন্ট করছি, যে এই যে এখানে নবটা কত দূর উঠছে সেটার উপর ডিপেন্ড করে আমরা মেজার করছি যে এটার মাইক্রন এয়ার ভ্যালুটা কত। সেদিন আমরা একটা ভিডিও দেখেছিলাম। সো ওয়ার্কিং প্রিন্সিপল যদি আমরা দেখি যে the rate of airflow is inversely proportional to the surface area of the fiber, and simple is known as the wide compression of the cylinder to know the volume of the subjected to the airflow through the porous plug of the fiber related to the fineness to the cotton fiber is measured. So ওয়ার্কিং প্রসিডিউরটা কি, মোটামুটি দেখো এখানে 50 গ্রেইনে নিতে হবে এমনটা নয়, এক একজন এক এক রকম নেয়। অথবা হচ্ছে যে 50 গ্রেইন যেমন 3.25 গ্রাম স্যাম্পল ইজ টেকেন এন্ড ব্যালেন্স অ্যাকর্ডিং টু দা 0.1 গ্রেইন বা 6 milligram etc. permit the tolerance. The sample is open and very oil and fiber are separated randomly individually and the sample placed is the compression chamber. Compression chamber আমরা কি করব, প্রবেশ করাবো। Then the fiber is compressed plug is 1 decimeter 1 inch length and inside in the locked place by twisting and foot pedal and operator the airflow inside the token of the level of the float, and the foot operator পা দিয়েও হতে পারে, অটোমেটিকও থাকতে পারে, যে অটোমেটিক পাম্পের সাহায্যে, and fiber is opened and is then let micron in it. So আমরা যদি পরেরটাতে দেখি, যে দেখো যে কথাগুলি বললাম, এখানে কি আমরা স্যাম্পলটাকে ফিট করতেছি, ফিট করার পর এখানে পায়ের সাহায্যে পাম্প করে বাতাস দিতে পারি অথবা মোটর দিয়ে অটোমেটিক্যালি বাতাস দিতে পারি, এবং দেখা দরকার কত প্রেসারের জন্য কতটুকু উঠতেছে। দিস ইজ দ্য ফাইন্ডিংস। সো এরপরে যদি আমরা ক্যালকুলেশনে চলে যাই, যে আমরা অনেকগুলো ডাটা নিব, মনে করো আমরা অনেকগুলো অবজারভেশন দেখছি, সো প্রত্যেকটার ওজন 5 গ্রাম করে স্যাম্পল আমরা কোথায় ঢুকিয়েছি, এই যে মেশিনটা আমরা দেখলাম, এই যে নবটা রয়েছে এই নবে ঢুকিয়েছি, তারপর এটা পাম্পের সাহায্যে আমরা কি এখানে বাতাস দিচ্ছি, বাতাস দেওয়ার পরে কি এক পাশে মার্কারি টিউব যেটা রয়েছে মনোমিটার, আরেক পাশে রয়েছে আমাদের ফ্লোমিটার। সো এখন যখন আমরা বাতাস দিতেছি তখন এর ভিতর দিয়ে বাতাসটা প্রবাহিত হচ্ছে হয়ে এটা নবটাকে উঠাচ্ছে, তাহলে যত বেশি বাতাস প্রবাহিত করতে পারবে নবটা তত বেশি উপরে উঠবে। এটাই হচ্ছে ফাইন্ডিংস। সো ক্যালকুলেশনটা আমরা কি দেখবো, দেখো সেদিন ক্যালকুলেশনটা বোঝানোর চেষ্টা করেছিলাম, আজকে আবার একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো যে নাম্বার অফ অবজারভেশন যতগুলো, আশা করি 5টা বা এরও বেশি নিতে পারো, 20টাও নিতে পারো, কোনো যত বেশি নিবা তত মানটা একুরেট আসবে। নাম্বার অফ স্যাম্পল লাইট তো সবসময় সমান ছিল, ফাইবার ফাইনেস মাইক্রন এয়ার ভ্যালু মানে ওই নবটা কতখানি স্কেলে উঠেছে সেটার মান, যেমন 4.1 4.2 4.1 বিভিন্নটা বিভিন্ন রকম উঠেছে। সো এভারেজ যদি আমরা বের করি, ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বের করি, কোএফিশিয়েন্ট ডেভিয়েশন, এগুলো কিভাবে বের করতে হয় আমরা একটু দেখব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বের করব কিভাবে, যে আমাদের যেটা গড় তো আমরা জানি সবগুলো যোগ করে ভাগ দেব, গড় শেষ, কিন্তু আমরা যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব তখন আমাদের কি করতে হবে, যে এক্স আই মাইনাস এক্স বার অর্থাৎ বাই স্কোয়ার সামেশন আমরা যদি করি, অর্থাৎ দেখো এইখানে এক্স ওয়াই বাই এক্স বারের মান আমরা পাচ্ছি, আমরা কি এক্স আই মানে কি হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মান, আর এক্স বার মানে হচ্ছে কি অ্যাভারেজ ভ্যালু, তাহলে কি এক্স আই মাইনাস এক্স বার মানে কি প্রত্যেকটা থেকে অ্যাভারেজটা বিয়োগ করছি এবং স্কোয়ার করছি, সেটা সবগুলোর সামেশন, অর্থাৎ এগুলো সবগুলোই বিয়োগ হবে এখান থেকে। তাহলে আমরা যদি করি তাহলে আমাদের এক্স বাই এক্স বার এক্স আই মাইনাস এক্স বার সমান সমান এটা দাঁড়ায় কি দাঁড়াচ্ছে আমাদের, যে 0.108 দাঁড়াচ্ছে। তাহলে আমরা যদি 0.108 এখানে ইনপুট 108 অথবা 108 এখানে ইনপুট হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, শুনতে পাচ্ছ সবাই? ক্লিয়ার না? জি স্যার। ওকে, জি স্যার। জি স্যার। এই ফোন দিচ্ছে অনেকে, বুঝছো, যার কারণে যত সব আজকে সময় কম হয়ে গেছে, পড়ানো অনেক বেশি, এই জন্য ঝামেলাটা বেঁধে গেছে। আচ্ছা দেখো, সো এখানে আমরা কি করতেছি, n-1, n মানে হচ্ছে কতগুলো নাম্বার, তাহলে n-1 5 - 1 4, ঠিক আছে। তারিকুল ভাই বলছিলাম। কি এখন হ্যালো কি, বলো, দ্রুত বলো। স্যার আমার একটু সমস্যা, আমার হচ্ছে স্যার আমি তো রিটেক নিছি, এটা পরে বলো ভাই, আমার এখন ক্লাস করো, পরে তুমি আমাকে পার্সোনালি ফোন দিয়ে কথা বলো। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক সো আছে।
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা এখানে বের করব এই সলিউশন থেকে, হোপফুলি বুঝতে পেরেছো। দেখো প্রথমে এক্স স্কয়ার, প্রথমে গড় বের করব যেটাকে আমরা, সেটা সবাই জানি মিন ভ্যালু যেটা, তারপরে সেটা আমরা কি করছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার নিয়ম কি, যে এক্স বাই মাইনাস এক্স বার স্কয়ার। তো আমরা এক্স বাই এক্স আর স্কয়ার কোথায় পাবো, এখানে, যে এক্স বার হচ্ছে যেটা ইয়ে মিন ভ্যালু, যেটা গড় ভ্যালু, আর এক্স আই মান প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল। সো প্রত্যেকটা থেকে যদি আমরা বিয়োগ করে এবং প্রত্যেকটা সর্বশেষে যোগ করি, তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 108, আর 1 n minus 1, সো এটা ক্যালকুলেশন করলে আসবে 1/6.4। সো কোএফিসিয়েন্ট ভেরিয়েশন যদি আমরা বলি আবার, সেটাকে এসডি বাই এক্স বারে আমরা ভাগ করতে পারি। সো এসডি আমাদের 0.164 এবং এক্স বার কত আমাদের 4.02 মানে 4.08। তো এইখানে এইভাবে আমরা সহজেই এটা দিয়ে আমাদের ফাইবারের যে ভ্যালুটা রয়েছে, মাইক্রোনিয়ার ভ্যালু বা ফাইনেসটা, সেটা মেজার করতে পারি। নাও সো গ্রাভোমেট্রিক মেথড রয়েছে আমাদের আরেকটা। সো এটা কিরকম, যে ফ্রম দ্য ক্রম শর্টার ডায়াগ্রাম ফাইবার টাফটস, যেগুলো টাফটস অর্থাৎ গুচ্ছ ফাইবার গুলো, আমরা কম শর্টার দেখেছিলাম সেদিন, যে প্রত্যেকটা ফাইবারকে কিভাবে লেন্থ ওয়াইজ আলাদা করতে হয়, যে স্কেলে আমরা সাজাই না, ভেলভেট পেড এইভাবে সাজাই না আমাদের ইয়ে অনুসারে, উচ্চতা অনুসারে। তো যখন আমরা কি করছি, যে শর্টার ডায়াগ্রাম ফাইবার টাফটস আর টেকেন ইনটু স্পেসিং 1 সেন্টিমিটার এন্ড সেকশন আর স্লাইসড উইথ দ্য হেল্প অফ এ রাজর। ওকে, আমরা সাজাইলাম, কি বলা হচ্ছে 100 ফাইবারস আর কাউন্টেড ওয়েটেড সেনসিটিভ মাইক্রো ব্যালেন্স। তারপর আমরা কি করছি, আসলে মূল কথা হচ্ছে আমরা কাটিং এন্ড ওয়েটিং মেথডের মাধ্যমে যাব, যে সবগুলোর কেটে নিলাম, নিয়ে সবগুলোকে 100 ফাইবারস আর কাউন্টেড ওয়েট এটস সেনসিটিভ মাইক্রো ব্যালেন্স এন্ড কনভার্টেড মাস পার লেন্থ। দেখো এখানে কিছু ফাইবার ছিল একরকম, তারপর এইভাবে আস্তে 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 কিন্তু ছোট হয়ে গেছে। সো এরকম 100 ফাইবারকে নিয়ে আমরা ওজন করে সেটার মাস পার লেন্থ বের করছি, তখন সেটা দিয়েও কিন্তু আমরা মাইক্রনের ভ্যালু। যত ওজন কম হবে এবং লেন্থ বেশি হবে, তত ফাইবারটা কি, তত বেশি চিকন হবে, তত ফাইন হবে। ওকে, সো নাও ফাইবার ম্যাচিউরিটি। ম্যাচিউরিটি আমরা বলি না যে আমাদের তো এখনো ম্যাচিউরিটি আসে, ম্যাচিউরিটি বলতে বোঝাচ্ছে যে ডেভেলপমেন্ট। কটনের ক্ষেত্রে সে ম্যাচিউরিটি বলতে বোঝাচ্ছে যে সেল ওয়াল ডেভেলপমেন্ট। কটনের ভিতরে যে ম্যাচিউরিটি বলা হচ্ছে কি, ফাইবার ইন কেস অফ দ্য কটন ফাইবার ইজ এ ক্যারেক্টারিস্টিক এক্সপ্রেস অফ দ্য রিলেটিভ ডিগ্রি অফ দ্য থিকেনিং অফ দ্য ফাইবার। আমরা জানি কটনের সেকেন্ডারি ওয়াল, প্রাইমারি ওয়াল রয়েছে, যে প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল এবং লুমেন। এটা যখন সম্পূর্ণ সবগুলো ওয়ালগুলি কি ডেভেলপড হবে, অয়েল ডেভেলপড হবে, তখন সেটাকে আমরা ম্যাচিউর ফাইবার বলছি। যদি অয়েল ডেভেলপ না হয় তাহলে সেটাকে আমরা ডেড ফাইবার বলছি, আর যদি অল্প ডেভেলপ হয় তখন সেটাকে আমরা ইমেচিউর ফাইবার বলছি। সো cotton fiber consists of lumen and cell wall. We know about the lumen and the cell wall, and the maturity index is depends upon on the thickness of the cell wall. And a fiber is to be considered as ripe when the cell wall of the moisture swollen fiber represent 50 to 80%. এটা ফুলে ওঠে, and unripened when 30 to 40%, and dead present 25%. দেখো এখানে বথালা বলছে কি, যে কনসিডার যখন পেকে যায় তখন কি সেল ওয়াল, যদি আমরা একটা ম্যাচিউর ফাইবারকে যখন পেকে যাবে সেটাকে যদি আমরা পানিতে চুবাই বা ময়েশ্চার দিয়ে সুয়েল করি, তখন সেটা কি 50 থেকে 80% রাউন্ড ক্রস সেকশন দেয়। আনরাইপটা যেটা পাকেনি সেটা 30 থেকে 45, মানে ঠিক ভালোভাবে হয়নি, ইমেচিউর, এবং ডেট সেটা 25% দেয়। এটা দিয়েও কিন্তু আমরা বুঝতে পারি যে ফাইবারটা আমাদের ম্যাচিউর কিনা। ফাইবার ফাইননেস আলাদা কথা, ম্যাচিউরিটি আলাদা কথা। ফাইবার ফাইননেস বলতে বোঝাচ্ছে পার ইউনিট লেন্থে তার ওজন কতখানি, আর ম্যাচিউরিটি বলতে বোঝাচ্ছে ইজ এ বটানিক্যালি কিংবা বায়োলজিক্যালি, যে ইজ এভরিথিং ওকে অর নট, যে সেল ওয়াল গুলি ছিল সেগুলো ফুললি ডেভেলপড কিনা। ওকে, সো ইফেক্টস অফ দ্য অ্যাফেক্টিং দ্য ফাইবার ম্যাচিউরিটি, কি কি বিষয় ফাইবার ম্যাচিউরিটিকে অ্যাফেক্টিং করবে। অর্থাৎ একটা আমের এক্সাম্পল দিয়ে যদি বলি, যে একটা আম যদি সম্পূর্ণ ভালোভাবে পেকে যায় তাহলে সেটা মিষ্টি করবে, কিন্তু একটা আম কিছুদিন হয়েছে তারপর যদি পেরে পাকে সেটাও পাকবে কিন্তু একটু টক করবে। আর একটা আম পচে যায় বা ভিতরে শুকনো হয়ে যায়, সেটাকে আমরা যদি ডেড ফাইবারের সাথে তুলনা করি তাহলে যেরকমটা বোঝায় আর কি। সো ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য ম্যাচিউরিটি, কোন কোন ফ্যাক্টর গুলো কাজ করবে আমরা যদি একটু দেখি, যে ওয়েদার, টাইপস অফ সয়েল, প্লান্ট ডিজিজেস, পেস্ট, ডেড ফাইবারস এক্সেট্রা, যে কি ধরনের ওয়েদার আছে, যেমন এখন প্রচুর বন্যা হচ্ছে আমাদের এদিকে, বা বিশেষ করে কতখানি বৃষ্টিপাত হচ্ছে, এই বিষয়গুলো। টাইপস অফ সয়েল, কি ধরনের সয়েল দেওয়া হচ্ছে, প্লান্ট ডিজিজেস, কোনো রোগ আছে কিনা তুলা গাছের, পেস্ট কন্ট্রোলের জন্য আসলে আমরা কি কি ইউজ করেছি, তারপর ডেড ফাইবার ন্যাচারালি কি কি ফাইবার আছে কিনা। সো এই বিষয়গুলো ডিপেন্ড করছে কোনো ফাইবারের ম্যাচিউরিটির উপর। আমাদের যখন লট নিয়ে আসা হয় বাইরে থেকে, সেই তুলার লট কিন্তু আমরা আস্তে আস্তে চেক করি সবগুলো প্রপার্টিসে। ওকে, ইম্পর্টেন্স অফ দ্য ফাইবার ফর ম্যাচিউরিটি। তো এই ফাইবার ম্যাচিউরিটিটা এত ইম্পর্টেন্ট কেন, এটা না থাকলে আসলে কি হবে, যে ম্যাচিউরিটিটা কেন দরকার, শুধু আমরা একটু দেখি যে ন্যাপ ফরমেশন। দেখো
যে যদি ফাইবারটা ম্যাচিউর না হয় তাহলে কি হবে, যে ইমেচিউর থিন ওয়াল ফাইবারস আর মোর ফ্লেক্সিবল দ্যান থিক ওয়াল ফাইবার, immature fibers are more thick walls, so the blunt and tangent are more easily from naps, and this naps কি করবে, naps from করবে, dying falls, immature fiber গুলো কি হবে, ডাই ধরবে না, হ্যাঁ, তার কারণে সেখানে কি ডাই ধরবে না, তাহলে সেটা লাইট থেকে যাবে বা অন্যরকম থেকে যাবে। তারপর কি বলা হচ্ছে যে ফাইননেস, the immature fiber cannot produce fine fabric and yarn, and immature reduce the weight, আমাদের ফাইন কখনো তৈরি হবে না, লেস ইয়ার্ন স্ট্রেংথ, শক্তি কমে যাবে, লেস প্রোডাকশন হবে ডেফিনেটলি। এগুলো ছিল আমাদের যে কেন দরকার ম্যাচুরিটিটা। আর ফুললি ম্যাচিউর হলে ফেব্রিক কোয়ালিটিটা ভালো হবে না, ইয়ান হ্যারিনেস সৃষ্টি করবে, স্পিনিং এ কি ইমেচিউর ফাইবার ফ্র্যাগমেন্টস এন্ড সিড পড ইন দ্য ফাইবার ক্রিয়েট এ গ্রেট প্রবলেম ডিউরিং স্পিনিং এ, প্রবলেম সৃষ্টি করবে। সো এই সমস্ত কারণে আমাদের ফাইবার ম্যাচিউরিটিটা থাকা দরকার, ম্যাচিউর ফাইবার থাকা দরকার। সো অ্যাকর্ডিং টু দা ম্যাচিউরিটি দেয়ার আর 3 টাইপস অফ ফাইবার ম্যাচিউরিটি, সো নরমাল ফাইবার, থিন ওয়াল ফাইবার এন্ড ডেড ফাইবার। সো ইন দ্য ইমেজে আমরা যদি একটু দেখি, নরমাল ফাইবার সেটা কি তার সেল ডেভেলপমেন্ট গুলো সুন্দর হবে, অর্থাৎ এরকম সেল ডেভেলপ হবে। থিন ওয়াল ফাইবারের ক্ষেত্রে কি সেটা ফুললি ডেভেলপ নয়, সেটাকে আমরা ডেনোটেড বাই টি দ্বারা প্রকাশ করছে, এন দ্বারা নরমাল করছে। এন্ড ডেড ফাইবার এই কোনো কিছু ডেভেলপ নাই, ইজ এ রিবন লাইক আফটার সোয়েলিং, সোয়েলিং এর পরেও সে আসলে সোয়েলিং হবে না, তখন সেটাকে আমরা ডেড ফাইবার বলছি, রিবনের মতো দেখাবে। এন্ড দে আর এক্সট্রিমলি ইমেচিউর এন্ড সেল ওয়াল is less than 1/5 of the total of the fiber terms of the dead fiber. খালি মনে কর যে বাজার Of দোকান পাশে কমেন হ্যাঁ না ভাই আমরা এটা কি okay, maturity ratio, ম্যাচুরিটি রেশিও যদি আমরা দেখি তাহলে আমরা ম্যাচুরিটি বুঝলাম, ম্যাচুরিটি রেশিওটা কি, ম্যাচুরিটি রেশিও ইজ দ্য অ্যাকচুয়াল ডিগ্রি অফ ওয়াল থিকেনিং টু দ্য স্ট্যান্ডার্ড ডিগ্রি অফ ওয়াল থিকেনিং, দুটোর পার্থক্যকে আমরা ম্যাচুরিটি বলছি। কি অ্যাকচুয়াল ডিগ্রি অফ ওয়াল থিকেনিং মানে যতটুকু হওয়ার কথা ছিল, স্ট্যান্ডার্ড অ্যাকচুয়াল ডিগ্রি মানে যতটুকু হয়েছে, আর স্ট্যান্ডার্ড ডিগ্রি মানে যতটুকু স্ট্যান্ডার্ডলি হওয়ার কথা ছিল, সেটা রেশিওকে আমরা ম্যাচুরিটি রেশিও বলছি। যে আমরা আসলে কি হিসেবে প্যারামিটারস করব, মনে করো তুমি নতুন জাতের আম লাগিয়েছো, তুমি বাজার থেকে বা দোকান থেকে যারা তোমাকে আমের গাছ দিয়েছে সেখান থেকে দেখে এসেছো যে আমটা এত বড় হওয়ার কথা, তো অ্যাকচুয়ালি তোমার আমটা হয়েছে এতটুকু, তাহলে কতটুকু হওয়ার কথা ছিল আর কতটুকু হয়েছে সেটার পার্থক্যকেই আমরা কিন্তু বলতেছি ম্যাচুরিটি রেশিও। সো অ্যাকচুয়াল ফাইবার ওয়েট পার সেন্টিমিটার, স্ট্যান্ডার্ড ফাইবার ওয়েট পার সেন্টিমিটার, এটাকে যদি এইচ বাই এস দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা এম ইজ ইকুয়াল টু এন মাইনাস ডি বাই 100 200 প্লাস 7 দিয়েও প্রকাশ করতে পারি। এই সলিউশনটা কি, এটা হচ্ছে যে এন আমাদের নরমাল পার্সেন্টেজ ফাইবার, ঠিক আছে, এন্ড ডি হচ্ছে পার্সেন্টেজ অফ দ্য ডেড ফাইবার বাই 200 এন্ড প্লাস 0.7 হচ্ছে রাউন্ড ফিগার করার জন্য, অর্থাৎ তাহলে এম ইজ ইকুয়াল টু এটাও আমরা পাচ্ছি, অর্থাৎ এম এই সূত্র দিয়েও কিন্তু আমরা ম্যাচুরিটি নির্ণয় করতে পারবো। সো ডিগ্রি অফ থিকেনিং কে আবার থিটা ইজ ইকুয়াল টু প্রকাশ করা যাচ্ছে কিভাবে, n ইনটু 0.7577, m গুণন 0.577, এটা একটা রিলেশন, সেটা আমরা পরে বিল্ড আপ করব বা ম্যাথমেটিক্যাল যে অ্যানালাইসিস সেটা দেখব। So degree of cell wall thickening, we have 9 minutes only, so we should finish it. The degree of cell wall thickening টা কি, আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি যে ডিগ্রি অফ সেল ওয়াল থিকেনিং মানে সেল ওয়ালটা যেরকম হওয়ার কথা ছিল সেটা কিরকম হয়েছে বা কিরকম হয়েছে সেটাকে আমরা ডিগ্রি দিয়ে প্রকাশ করছি। The degree of cell wall thickening may expressed as the ratio of the actual cross sectional area of the wall to the area and circle of the same parameters as figure, অর্থাৎ কতটুকু ডেভেলপ করেছে সেটাকে আমরা ডিগ্রি অফ থিকেনিং অফ দ্য কটন ফাইবার বলছি। সো এটাকে যদি আমরা একটু এক্সপ্রেশনে প্রকাশ করতে চাই, যে এ বি দ্য অ্যাকচুয়াল ক্রস সেকশন অফ দ্য এরিয়া এন্ড এ অফ দ্য এরিয়া অফ দ্য ইমেচিউর ফাইবার, এ যদি আমাদের এটা হয় থাকে যে এটা ম্যাচিউর ইমেচিউর ফাইবার, সেই ক্ষেত্রে যদি ডিগ্রি অফ সেল থিকেনিং আমরা করি এ বাই এ ড্যাশ, অর্থাৎ এ আগে কত ছিল এবং ম্যাচিউর হওয়ার পরে কত ছিল, সো সেটাকে যদি আমরা এ ড্যাশ পাই আর স্কয়ার, এখানে ভেরি সিম্পলি 4 পাই দিয়ে গুণ করলে, ভেরি সিম্পলি দেখো উপরে নিচে গুণ করছি, কেটে দিলে আগেরটাই হয়, একবারে একটু লক্ষ্য করো, তারপরে সেখানে কি আমরা পি স্কয়ার সমান সমান 2 পাই আর স্কয়ার বলছি, তাহলে 2 পাই আর স্কয়ার যদি চলে যায় বা পাই আর স্কয়ার চলে গেলে সেখানে শুধুমাত্র কি থাকছে, পাই স্কয়ার বাই 4 পাই, এখান থেকে ক্যালকুলেশন যদি করি এবং 2 পাই আর স্কয়ারের মান যদি বসাই, সো থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি এ বাই এ, তাহলে এ এর মান ড্যাশের মান বের করছি, এই ড্যাশের মান এখানে বসিয়ে দিয়েছি, সো থিটা ইজ ইকুয়াল টু 4 পাই এ বাই পি স্কয়ার, আবার থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি m into 0.577, so দুটো রিলেশনই একই। So methods of the determination of maturity, so maturity determination এর জন্য আমাদের কি কি করতে ডিটারমিনেশন মেথড রয়েছে, কস্টিক সোডা সোয়েলিং মেথড এবং ডিফারেন্ট ডাইং মেথড, তারপর ডিফারেন্ট
ডাইং মেথডটা বললামই, আবারও লিখছি ডাইং মেথড, যাই হোক পোলারাইজেশন মেথড। তো এগুলোর সাহায্যে আমরা কিন্তু ম্যাচুরিটিটা নির্ণয় করতে পারি। প্রথমত কাস্টিক সোডা সুইলিং মেথড। এই কাস্টিক সোডা সুইলিং মেথডে আমরা কিভাবে আমাদের ম্যাচুরিটিটা নির্ণয় করব সেটার জন্য দেখো, প্রথমত কি করছে হচ্ছে আমরা ফাইবারস ইরিগেটেড 18% caustic soda solution examine under microscope and mature fibers and soil and assume the round cross section and immature fiber revolve। দেখো যখন আমরা কাস্টিক সোডা সলিউশনে ফাইবারটাকে সোইল করব তখন সেটা কি হবে, ফাইবারটা ফুলে উঠবে, হ্যাঁ ফুলে উঠলে সেটা সোইল করবে, যে ফুলে উঠবে এরকম করে ফুলে উঠবে, সোইল করবে, তাহলে সেটা কি করছে আমরা আন্ডার মাইক্রোস্কোপের নিচে দেখছি যে সেটা কিরকম। বেসড অন দ্য রেশিও অফ দ্য লুমেন width to the wall thickening upon viewing under microscope of 1400 times, মাইক্রোস্কোপে যদি x আমরা 1400 করে দেই, বাড়িয়ে দিয়ে দেখি ম্যাগনিফিকেশন, ফাইবার ক্লাসিফাইড এস এ, দেখো কতটুকু লুমেন আছে, কতটুকু সেল ওয়াল থিকেন করেছে, এটা রেশিও যদি আমরা করি তখন মাইক্রোস্কোপের নিচে আমরা দেখব। সো এখানে যদি আমরা বলি ম্যাচিউর ফাইবার এম, হোয়ার এল বাই ডাব্লিউ ইজ ইকুয়াল টু, এল কোনটা লুমেন এন্ড ডাব্লিউ হচ্ছে সেল ওয়াল থিকেনিং, কি হচ্ছে 1 এর থেকে বড় বা 1 এর থেকে বড়, মানে 1 এর থেকে ছোট, 1 এর মানটার থেকে বড়। হাফ ম্যাচিউর ফাইবারের ক্ষেত্রে কি হচ্ছে, যেখানে আমাদের এল বাই ডাব্লিউ কি 1 এর থেকে বড় কিন্তু 2 এর থেকে ছোট। ইমেচিউর ফাইবারের ক্ষেত্রে কি হচ্ছে 2 এর থেকে ছোট। সো ওয়াল থিকনেস এন্ড লুমেন থিকনেস। সো আমরা কাস্টিক সোডার মাধ্যমে চুবায়ে সুইলিং করে দেখছি যে এটা কত, যদি সেটা ম্যাচিউর ফাইবার হয় তাহলে তো ভালোভাবে সুইল করবে এবং সেই ডিগ্রি অফ সেল থিকেনিংটা আমরা বুঝতে পারবো। পোলারাইজড মেথড দেখো, এখানে কিছু লাইটের মাধ্যমে পোলারাইজেশন করে করা হয়ে থাকে, যে ফাইনার ডিস্টিংশন বিটুইন দ্য ডিফারেন্ট degrees of the fiber will develop and can be made with the polarized light procedure on the sodium hydroxide swelling procedure। কি বলা হচ্ছে, the polarized light procedure gives a view of the fiber natural state of the fiber structure and reversal are clearly visible as growth of the and variation। দেখো আমরা ফাইবারের উপরে কি ফেলবো, পোলারাইজড লাইট ফেলবো, পোলারাইজড লাইট ফেললে সেটা আমাদের ম্যাচিউর, ইমেচিউর এবং হাফ ম্যাচিউর ফাইবারের ক্ষেত্রে বিভিন্ন প্রকার কালার শো করবে, যেমন ইমেচিউর ক্ষেত্রে ব্লু এবং পার্পল শো করছে, হাফ ম্যাচিউরের ক্ষেত্রে গ্রিন বা ব্লু ইয়েলো উইথ ব্লু পার্টস, অরেঞ্জের ক্ষেত্রে, ম্যাচিউরের ক্ষেত্রে অরেঞ্জ আর ইয়েলো গ্রিন করছে। সো আমরা লাইটের নিচে ফেলে পোলারাইজ লাইটের নিচে দেখবো যে আমার ফাইবারটা কিরকম দেখাচ্ছে। তো এক একটা পার্ট আসলে এক এক রকম দেখাবে, যদি পুরোটাই ম্যাচিউর হয়ে যায় তাহলে পুরোটাই গ্রিন অথবা ইয়েলোর মতো দেখাবে, যদি না হয় তাহলে সেটা সেটার মতো দেখাবে। তো এটার মাধ্যমে পোলারাইজ মাইক্রোস্কোপের মাধ্যমে কিন্তু আমরা আমাদের এটা করতে পারি, ম্যাচিউরিটিটা মেজার করতে পারি। সর্বশেষ যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ডিফারেন্ট ডাইং মেথড। আমরা ডিফারেন্ট ডাই ইউজ করতে পারি, যেমন এখানে কথা বলা হয়েছে যে 0.36 ডাইফিনাইল ফার্স্ট রেড এবং 0 ক্লোরাইন ফার্স্ট গ্রিন, দুটো ডাই আমরা ইউজ করব। তো দুটো ডাই দিয়ে আমরা ডাইং করব। তো দেখা যাচ্ছে যে কি বলা হচ্ছে যে রেড ডাই হ্যাজ স্পেসিফিক অ্যাফিনিটি ফর থিক ওয়াল ম্যাচিউর ফাইবার এন্ড গ্রিন ডাই হ্যাজ অ্যাফিনিটি ফর থিন ওয়াল ম্যাচিউর ফাইবার। লক্ষ্য করো, রেড ডাইটা ম্যাচিউর ফাইবার ডাই চলে যাবে আর গ্রিন ডাইটা থিন ওয়ালের ক্ষেত্রে চলে যাবে। তারপর তাহলে আমরা কি করছি, ডাইং করতেছি, ডাইং করার পর কি করতেছি, মাইক্রোস্কোপে দেখতেছি, মাইক্রোস্কোপে দেখতেছি যে কি পরিমাণ কোনটা কোথায় গেছে, থিন ওয়ালে কতটুকু গেছে, ফাইবারটা কি রেড হয়ে গেছে নাকি ফাইবারটা কি গ্রিন হয়ে গেছে। তাহলে সেটার উপর বেস করেও কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের ম্যাচিউরিটিটা কতখানি। সো এখানে কিছু ছবি দেখা যাচ্ছে আন্ডার মাইক্রোস্কোপ, এরকম দেখায় যে কিছু কিছু ফাইবার রেড হয়ে গেছে, কিছু কিছু ফাইবার গ্রিন হয়ে গেছে। এই ছিল আজকে আমাদের সর্বশেষ যেটা রয়েছে হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট উস্টার টেস্টার। তো এই হাই ভলিউম ইনস্ট্রুমেন্টের মাধ্যমে এটা সবচেয়ে আধুনিক এবং মডেস্ট, এটা দিয়ে ফাইননেস এবং একই সাথে ম্যাচুরিটি দুটোই মেজার করা যায়। ম্যাচুরিটি মেজারের জন্য যদি আমরা বলি যে প্রথম যেটা কাস্টিক সোডা মেথড, সেটার মাধ্যমে যদি আমরা বলি যে নাম্বার অফ নরমাল ফাইবার, নাম্বার অফ ডেড ফাইবার, তো ম্যাচুরিটি রেশিও যদি এই সূত্রের সাহায্যে বের করি এবং সেটার অ্যাভারেজ বের করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি সেম আগের সূত্র দিয়েই, সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট ভেরিয়েশন এটা আসবে, এভাবেও আমরা ক্যালকুলেশন করতে পারি। তো এই ছিল আজকের আমাদের লেকচার অ্যাবাউট কি বলবো যে ম্যাচুরিটি এন্ড ফাইননেস। খুব তাড়াতাড়ি হয়ে গেল একটু আজকে, তারপর একটু পুরোটা ভিউ করছি আমি, আমাদের হাতে এখনো 2 মিনিট সময় রয়েছে। সো ফাইননেস এন্ড ম্যাচুরিটি দুটো পারস্পরের সাথে সম্পর্কযুক্ত। ফাইননেস বলতে বোঝাচ্ছে আমরা কি বুঝতেছি যে কতটুকু দৈর্ঘ্যের সুতার কতটুকু ওজন, যত দৈর্ঘ্যের ওজন সুতার কম হবে তত বেশি ফাইন হবে, একই দৈর্ঘ্যের ওজন কম হলে ফাইন হবে, মোটা বা চিকন।
সো এই বিষয়গুলো কি কি প্রভাবিত করছে? ইয়ার্ন স্পিনিং, ইয়ার্ন স্ট্রেন, ইয়ার্ন ইভেননেস, ইয়ার্ন ফলনেস, ড্রেপ এক্সেট্রা। ফাইবার ফাইননেস কেন ইম্পর্টেন্ট? যে যে কথাগুলি দেখলাম যে এফেক্টস অফ ফাইবার ফেব্রিক, টরশনাল রিজিডিটি, যে রিফ্লেকশন অফ লাইট, অ্যাবজর্পশন অফ ডাইস, এসব স্পিনিং প্রসেস, ইউনিফর্মিটি রেশিও, এগুলোর জন্য। সো মাইক্রোনের ভ্যালুটা আমরা জানি যে মেজারমেন্ট অফ দ্য ফাইবার ফাইননেস। মাইক্রোনের ভ্যালুর একটা চার্ট আমরা পাশে দেখতে পাচ্ছি, কোনটার জন্য কথা কিরকম বলবো। তো অনেকগুলো মেথড রয়েছে, তার ফলে দুটো মেথড আমরা দেখেছি। একটা হচ্ছে এয়ার ফ্লো মেথড, অর্থাৎ এয়ারের কতটুকু ফাঁকা জায়গা আছে সেটার উপর বেস করে আমরা দেখেছি এই দুটো মেথড। এখানে এটা এয়ারের ফলে এয়ার প্রেসার কতক্ষণে এয়ার কতটুকু পাস হচ্ছে এবং এটাকে কত উপরে উঠাচ্ছে সেটার মাধ্যমে আমরা মেজার করে থাকি। এবং আরেকটা রয়েছে আমাদের গ্যালভানোমেট্রিক মেথড, যেটাকে আমরা কাট এন্ড ওয়েট মেথডও বলতে পারি, অর্থাৎ ওজন নিয়ে সেটাকে নরমালি করতে পারি। ফাইবার ম্যাচুরিটির ক্ষেত্রে আমরা যেটা জানি যে তোমরা কেটে গেলে আবার জয়েন করবা। ফাইবার ম্যাচুরিটি বলতে যেটা আমরা জানি যে কি পরিমাণ ম্যাচিউর ফাইবারটা, অর্থাৎ যেগুলো ডেভেলপ হওয়ার কথা ছিল সেগুলো ডেভেলপ হচ্ছে কিনা। ওকে, ফ্যাক্টরস গুলো সাধারণত এই ফ্যাক্টর গুলো কাজ করে ফাইবার ম্যাচুরিটির জন্য। ইম্পর্টেন্স অফ দ্য ফাইবার ম্যাচুরিটি আমরা জানি যে যদি ফাইবার ম্যাচুরিটি না হয় তাহলে নেপ তৈরি হবে, ডাইং ফল তৈরি হবে, ফাইবার ফাইন হবে না, লেস স্ট্রেংথ কমে যাবে, প্রোডাকশন কম হবে, ফাইবার ফেব্রিক কোয়ালিটি ভালো হবে না, ইয়ানি হেয়ারিনেস আসবে, স্পিনিং এ প্রবলেম হবে। সো আমরা তিনটে ভাগে ভাগ করছি, নরমাল ফাইবার, থিন ওয়াল ফাইবার, ডেড ফাইবার। নরমাল, থিন ওয়াল, ডেড আমরা জানি। এন্ড ম্যাচুরিটি রেশিও কেটে যাবে, তোমরা আবার জয়েন করো। ম্যাচুরিটি রেশিও and then degree of wall thickening, যে কি পরিমাণ কথা ছিল সেটা পরিপুষ্ট হয়েছে কিনা সেটার জন্য আমাদের কি করছি আমরা। ওকে, একটা ইকুয়েশন বের করেছি। নেক্সট যদি আমরা দেখি মেথডস রয়েছে আমাদের, কাস্টিক সোডা সুইলিং মেথড, ডাইং মেথড, পোলারাইজেশন মেথড। ওকে, সো আমরা এটা দেখেছি পোলারাইজেশন মেথড, কাস্টিক সোডা মেথড আর মাইক্রোস্কোপের নিচে দেখবো, এটাও ডাইং করে মাইক্রোস্কোপের নিচে দেখবো, পোলারাইজ লাইটের ফলে এটা দেখাবে, এবং এটা ছিল সর্বশেষ ডাইং করে। এন্ড সর্বশেষ যেটা উস্টার ভলিউম এন্ড ক্যালকুলেশন। তো এই ছিল আজকের আমাদের লেকচার। এখনই কেটে যাবে, তোমরা আবার